গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত হয়েছে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ, বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামায়াত, দাবি আমিরের। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। একজন ভালো আর বাকি সবাই খারাপ, দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। আমরা ধর্মকে ব্যবহার করি না। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। মঞ্জু আনিসুলের নেতৃত্বে 20 দলীয় নতুন জোট, বিভাজন ভুলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। নির্বাচন কমিশন বলেন তারা প্রস্তুত একটা উৎসব মুখর নির্বাচন দেওয়ার জন্য, বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তফসিল ঘোষণা রেকর্ড করতে বুধবার বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসবমুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। দোয়া চান নেতারা। মোহাম্মদপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা। স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে অভিযুক্ত গৃহকর্মী। মাত্র 4 দিন আগে নেয় কাজ। সিসিটিভির ফুটেজ পর্যালোচনায় পুলিশ। বৈদেশিক ঋণ পরিশোধের চাপে বাংলাদেশ, রিপোর্ট বিশ্বব্যাংকের। 5 বছরে সুদাসল পরিশোধ বেড়ে হয়েছে দ্বিগুণ। চ্যালেঞ্জ মোকাবিলায় প্রবাসী ও রপ্তানি আয় বাড়ানোর পরামর্শ। এবং সারা দেশে জেঁকে বসেছে শীত, বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। বেশি আক্রান্ত শিশুরা, অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। গণতান্ত্রিক উত্তরণ থামাতে ষড়যন্ত্র চলছে, তাই সামনের যুদ্ধ অনেক কঠিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, জবাবদিহি নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। একই অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় নীতি আদর্শহীন একটি দল। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই, অথচ গণতান্ত্রিক উত্তরণ থামাতে চলছে ষড়যন্ত্র। অভ্যুত্থানের পরও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। একজন ভালো আর বাকি সবাই খারাপ, দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি। এর আগে সকালে দ্বিতীয় দিনের আয়োজনের উদ্বোধনী পর্বে জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। যে দলের কোনো নীতি আদর্শ নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এদিকে বিকেলে গুলশান কার্যালয়ে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকলেও দল ঘোষিত প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের কাজ করতে হবে। একসাথে ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে, সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। মান অভিমান দিয়ে মূল যে উদ্দেশ্য
সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো। এ সময় লক্ষ্মীপুর 1 আসনে শাহাদত হোসেন সেলিমকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, তার দল ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ভোট এলেই যারা টুপি ও তসবি নিয়ে ঘোরে তারাই ধর্ম ব্যবসায়ী। ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুত ইসি। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে তফসিল। এমন অবস্থায় সোমবার নির্বাচন কমিশনে জামাতের প্রতিনিধি দল 6 সদস্যের দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সিএসির সঙ্গে বৈঠকে তফসিল, লেভেল প্লেইং ফিল্ড, অবৈধ অস্ত্র উদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তফসিলের আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। এদিকে ভোট নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আসেন জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর সংকটে পড়বে দেশ। ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির বলেন, ধর্ম নিয়ে ব্যবসা করেন না তারা। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হলে সাধারণ মানুষ বিপাকে পড়বে বলে ইইউকে জানিয়েছে জামায়াত। যার যেটুকু শ্রদ্ধা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি সহ 20 দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে। নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই নতুন জোট কাজ করবে বলে জানান নেতারা। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ 6টি নিবন্ধিত এবং 14টি অনিবন্ধিত দল নিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেওয়া হয় নতুন জোটের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের 20 দলের নেতারা। এ সময় কোনো দলকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন না বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও এনডিএফ এর মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। গণতান্ত্রিক চর্চায় একটি সুষ্ঠু সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। যে দল সরকার গঠন করবে তারা এদের সকল মানুষের সমর্থন পাবে। নিজেদের আমল ঠিক না করেই আগের আমলকে দোষারোপ করার সংস্কৃতিরই পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। পার্লামেন্টে বকে দিচ্ছে, কি করুন আমি সব ঠিকঠাক করে ধুয়ে দেয়, আওয়ামী লীগ সব নষ্ট করে দিয়েছে। আর আওয়ামী লীগ আসে কি বলে সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি এসে নষ্ট করে দিয়েছে। এদিকে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একটা উৎসব মুখর এবং ঐতিহাসিক নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু তার কোনো আলামত নির্বাচন কমিশনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু বাইরে তার কোনো প্রতিফলন এখন পর্যন্ত দেখছি। নতুন এই জোটে নেই জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। 3 মাসের মধ্যেই তারা আয়ত্তে নেয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। যাচ্ছি তার কাছে। কুমু, আপনাকে স্বাগত জানাই। কুমু, আজকে দেখা যাচ্ছে যে তারেক রহমান এবং জামায়াতের আমির দুজনই কথা বলেছেন এবং খানিকটা মনে হলো একজন অপরজনকে আসলে কিছুটা খোঁচা মেরেই কথা বলেছে। একটু জানাবেন তাদের মধ্যে আসলে বিস্তারিত, তাদের মধ্যে না তারা বিস্তারিত কি বললেন? আসলে আমরা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি, বিশেষ করে যখনই নির্বাচনের একটি আমেজ এসেছে, সব বিশেষ করে দলগুলো যখনই ইতিমধ্যে ঘোষণা করতে শুরু করেছে তাদের প্রার্থীদের, তারা প্রচারণায় নেমেছে এবং বিভিন্নভাবে ভোটারদের কাছে আসার চেষ্টা করছে। কেউ হয়তো ধর্মকে নিয়ে বলছে যে যদি এমন হয় তাহলে
মানে ধর্মের এইরকম হবে বা জান্নাত পাবে, এই ধরনের যখনই কথা উঠে আসছে তখনই আসলে পাল্টাপাল্টি বক্তব্যের একটা যে বিষয়, যে কারণ যেহেতু মানুষ ধর্মভীরু, মানুষের মধ্যে একটা এই আস্থা তৈরি হচ্ছে, হয়তো সেক্ষেত্রে বিএনপির আবার একটা সন্দেহ বা সংশয় সৃষ্টি হচ্ছে যে মানুষকে হয়তো মিথ্যে আশ্বাস দিয়ে তারা কাছে টানছে কিনা। এই ধরনের দুই দলের পাল্টাপাল্টি একটি অভিযোগ আমরা দেখে আসি যে আসলে বিএনপি কি বলেছে এবং জামাত কি বলছে। বিএনপি আমরা দেখেছি যে রাজনীতিতে ধর্ম নিয়ে যেহেতু বিতর্কের কথা বলছি, সেক্ষেত্রে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নীতি আদর্শহীন দলের মুখোশ উন্মোচিত হয়েছে। একই সাথে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে গণতান্ত্রিক উত্তরণ থামাতে ষড়যন্ত্র চলছে, সামনে কঠিন যুদ্ধ। তার মানে উনি একটা কঠিন বার্তাও দিয়ে দিয়েছেন। এদিকে সেই একই দলের আরেকজন স্থায়ী কমিটির মেম্বার তিনি বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে অপপ্রচারকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ দলকে নিয়ে যদি কেউ কোনো ধরনের অপপ্রচার চালায় সেক্ষেত্রে যেন সবাইকে ঐক্য হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেটা প্রতিবাদ করার জন্য তাদের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। এবং সেটারই বিপক্ষে আবার সেটিকে নিয়ে কথা বলেছেন যে জামায়াত সেটার প্রতিবাদ করেছেন, তাদের বক্তব্যের প্রতিবাদ, বলছেন যে ধর্মকে ব্যবহার করে না জামাতের আমির এটি স্পষ্ট বার্তা দিয়েছেন এর প্রেক্ষাপটে। তারপরে তিনি আরও বলেছেন, ডক্টর শফিকুর রহমান বলেছেন যে ভোটের সময় যারা টুপি তসবি পড়ে তারাই আসলে ধর্ম ব্যবসায়ী। অর্থাৎ পাল্টা জবাব দেওয়ার যে একটা প্রবণতা, এই ধর্মকে কেন্দ্র করেই বিএনপি বলছে এবং বিএনপির পাল্টা জবাবও দিয়েছে জামায়াত। একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ব্যবস্থার তাগিদ দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, কারণ তারা আজকে সকালে নির্বাচন কমিশনে গিয়েছিল এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে একটি বৈঠক করেছে। সেখানে নানা রকম প্রস্তাবনা দিয়েছে যে ভোট যাতে করে বিলম্ব না হয়, ফেব্রুয়ারিতেই যাতে ভোট হয় এবং লেভেল প্লেইং ঠিক হয়। এবং তারা বলেছে যে এখন পর্যন্ত যে অবস্থা চলছে তাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না। জামায়াত এবং বিএনপির বাইরে এনসিপিকে এতদিন ধরে সক্রিয় দেখেছি, আজ দেখলাম নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটলো, সেখানে জাতীয় পার্টির নেতারাই আছে। একটু জানাবেন জোটের বিষয়ে। জি, আমরা দেখেছি যে একটা নতুন দলের আবির্ভাব হয়েছে, 20টি দল নিয়ে, এবং এর মধ্যে কিন্তু জাতীয় পার্টিরও একটি অংশ রয়েছে, একাংশ, অর্থাৎ জিএম কাদেরের অংশ নয়, এখানে আরেকটি অংশ এসে হাওলাদার রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে সংসদ সদস্য ছিলেন এবং তার নেতৃত্বে এখানে জামায়াত বলছি যে জাতীয় পার্টি সহ মানে 6টি নিবন্ধিত দল রয়েছে এবং 14টি অনিবন্ধিত দল রয়েছে। তারা মিলে একটি 20 দলীয় জোটের নতুন একটি দলের আবির্ভাব দেখছেন আপনি, যে এখানে দলে মূলত মঞ্জু এবং আনিসুলের নেতৃত্বে থাকছে দলটি। তারা বলছে যে এই যে নিবন্ধিত 6টি দল রয়েছে এবং অনিবন্ধিত 14টি দলকে তারা সংযুক্ত করেছে, অর্থাৎ তাদের মধ্যে যে একটি মানে বৃহৎ আকার মানে মানুষকে টানার যে একটি প্রবণতা, এখানে কিন্তু তারা অনিবন্ধিত দলগুলোকেও টেনেছে তাদের দলের হয়তো জনসংখ্যা বাড়ানো বা একটু শক্তি বাড়ানোর জন্যই বলতে পারেন। এবং দলের মুখপাত্র হয়েছেন এখানে এবিএম রুহুল আমিন হাওলাদার, আর জোটের প্রধান উপদেষ্টা রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু। অর্থাৎ মানে তারাও নতুন দিকে একটু যাচ্ছেন এবং এখানে আরেকটু বোঝা যায় যে জাতীয় পার্টিকে ভাঙনের যে একটা বিষয় সেটিও কিন্তু এখানে কিছুটা স্পষ্ট হয়েছে। একটু জানাবেন যে রাজনৈতিক দলগুলো তো ভোট নিয়ে ব্যস্ত, ইসি কি করছে এই মুহূর্তে? ইসি শুরু থেকেই বলে আসছে, প্রধান উপদেষ্টার বক্তব্যের পরেই ভাষণের পর তারা বলছে তারা প্রস্তুত এবং এখন তারা একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যেহেতু দ্বার প্রান্তে পৌঁছে গেছে, তারা সার্বিক প্রস্তুতি নিয়েছে, আইন কানুনের পরিবর্তন এসেছে, রাজনৈতিক দলগুলোর যে আচরণবিধি সেই বিধিমালার পরিবর্তন করেছে। তারা মূলত সব ধরনের পরিস্থিতির করে এখন যে ভোটের যে একটা দিনক্ষণ, সেই দিনক্ষণের হিসেবে কিন্তু তারা, আমরা যদি বলি যে তফসিলের দিনক্ষণের অপেক্ষায়, তারা এখনও আলোচনা করছে এবং কিভাবে করে তাদের যে আঞ্চলিক কর্মকর্তারা এবং নানা রকম তাদের যে প্রতিবেদন আছে, প্রতিবেদনটি আমরা দেখে নিই। জি, এ একটি আমার নিজেরই তৈরি করা প্রতিবেদন আছে এবং তারা তফসিলের জন্যই প্রস্তুত, সার্বিক প্রস্তুতি নিয়ে। আমরা একটু দেখে আসি আমাদের সেই প্রতিবেদনটি। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। এরই মধ্যে আরপিও ও আচরণবিধি সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি শেষ করেছে ইসি। সবশেষ প্রস্তুতি ও ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবেন এএমএম নাসিরুদ্দিন কমিশন। এদিনই ভোটের সময়সূচি জানাতে জাতির উদ্দেশ্যে সিএসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বেতারকে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা
ভাষণ রেকর্ড করবেন, রেকর্ডিংয়ের বিষয়বস্তু এবং কখন করবেন এটা সম্পর্কে আমার ধারণা নেই। এদিকে সোমবার প্রথা ভেঙে সিএসসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ইসি সচিব জানান, ভোটে কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 81টি দেশীয় প্রতিষ্ঠানকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে ইসি। তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এনআইডি প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডি আইডিয়া প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলেন যে এখানে ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন তফসিল ঘোষণার যে তাদের প্রস্তুতি সেটি নিয়ে, কারণ তার ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন আগামী বুধবার এবং দুপুর 12টার নাগাদ তাদের যাওয়ার কথা রয়েছে এবং বুধবার তফসিল ঘোষণার রেকর্ড করবে বিটিভি ও বেতার। বিটিভি এবং বেতারকে নির্বাচন কমিশন প্রস্তুতি নিতে বলেছে এবং বুধবারই সেটি রেকর্ড করা হবে। ভোট পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে 81টি দেশীয় প্রতিষ্ঠানকে নিবন্ধন দিয়েছে। অর্থাৎ আমরা যেটুকু দেখতে পাচ্ছি এবং আমরা যদি প্রথা অনুযায়ী দেখি যে যেদিন রেকর্ড হয়, তফসিল যেদিন রেকর্ড করা হয় এবং সেদিনই কিন্তু তফসিলটি ঘোষণা করা হয়। আমরা ধরেই নিতে পারি হয়তো সেদিনও হতে পারে অথবা অন্য কোনো দিন বেছে নিতে পারে। নির্বাচন কমিশন বলেছিল 7 থেকে 11 তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে, সেটা অবশেষে সত্যি হতে যাচ্ছে, কারণ তারা বারবারই বলেছে যে দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা হবে চলতি মাসের। অর্থাৎ দ্বিতীয়ার্ধ কিন্তু বৃহস্পতিবার পর্যন্তই, যদি আমরা হিসেব করে দেখি যে বৃহস্পতিবার পর্যন্ত এই সপ্তাহের শেষ দিন, সেক্ষেত্রে আমরা ধরতেই পারি। এবং এর আগে আপনাকে বললাম যে প্রথা অনুযায়ী আসলে রেকর্ডের দিনই মূলত আমরা তফসিল ঘোষণা দেখেছি। জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দেন প্রধান নির্বাচন কমিশনার, সেটি সেদিনই হয়ে থাকে। এবারও হয়তো সেই ধরনের সেই পথে আগাচ্ছে নির্বাচন কমিশন। ধন্যবাদ আপনাকে কাউসার চৌধুরী কুমু। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কুমু, জানাচ্ছিলেন আজকে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যের এবং সর্বশেষ ইসির প্রস্তুতি বিষয়ে নির্বাচন নিয়ে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের তদন্ত শেষ হয়েছে। শিগগিরই এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এ মামলার পরবর্তী শুনানি 9 ফেব্রুয়ারি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় গত 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়। দল হিসেবে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের অপরাধেরও তদন্ত চলছে। এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতাদের তদন্ত শেষ হওয়ার কথা জানিয়েছে প্রসিকিউশন। খুব শিগগিরই অন্তত 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আন্দোলন দমনে অস্ত্র হাতে মাঠে ছিলেন। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। সোমবার জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি, মন্ত্রীসহ 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 9 ফেব্রুয়ারি। সাক্ষীদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রাইব্যুনালে প্রথমবারের মতো মাহবুবুল আলম হানিফের মামলায় ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে অনুষ্ঠিত হয় সাক্ষ্য গ্রহণ। যারা এই ট্রাইব্যুনালের সাক্ষী হবেন তাদের নিশ্চয়তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের এবং আদালতের। সেই আঙ্গিকে কোনো সাক্ষীকে ভয়ভীতি যাতে না দেখানো যায়, তার পরিস্থিতি, আইডেন্টিটি যাতে সমাজের সবার সাথে উন্মুক্ত না হয়, ভবিষ্যতে অন্য কোনো সাক্ষীরা সাক্ষ্য দিতে যাতে কোনো থ্রেট ফিল না করেন, সেই ব্যবস্থার জন্যই উইটনেস প্রোটেকশনের আন্ডারে এই ধরনের প্রসিডিংসটা আজকে চলছে। এদিকে আলাদা 2 মামলায় সজীব ওয়াজেদ জয়, আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত 1 জন, আহত 10। নোয়াখালীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে 1 জনের মৃত্যু। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতারা। এভারকেয়ারে 16 দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 দিন ধরে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে সিসিউতে। বিএনপি প্রধানের স্বাস্থ্য নিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসছে প্রায় প্রতিদিনই। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর। আলোচনায় এয়ার অ্যাম্বুলেন্সের ইস্যুটিও। বেগম জিয়াকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতার জন্য যে দোয়া আমি দেখেছি, আমি এই জীবনে এত দোয়া আমি মানুষের দেখি নাই। আলহামদুলিল্লাহ আজকে পত্রিকা দেখলাম যে ওনার অবস্থা বেশ খানিকটা ভালোর দিকে। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। সবার দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা বিএনপি নেতাদের। স্বতঃস্ফূর্তভাবে ওনাকে গ্রহণ করেছেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মা ও তার কিশোরী মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাসার কাজের লোককে সন্দেহ করছে পুলিশ। সকালে অভিযুক্ত ওই গৃহকর্মীকে ছদ্মবেশে বাসা থেকে বের হতেও দেখা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মঙ্গলবার সকাল 7:52 বাসায় প্রবেশ করছেন গৃহকর্মী আয়েশা। তার গায়ে কালো বোরখা। এরপর 9:36 বের হন তিনি। তখন গায়ে স্কুল ড্রেস। যে বাসায় আয়েশা গৃহকর্মী হিসেবে কাজ করতেন সেখানে স্ত্রী আফরোজ এবং মেয়ে নাফিজাকে নিয়ে থাকতেন আজিজুল। বেলা 11টায় বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। বাসার মেঝে ও দেয়ালেও রয়েছে রক্তের চিহ্ন। খবর পেয়ে ছুটে আসেন স্বজন ও প্রতিবেশীরা। 3 থেকে 4 দিন আসছে, নিস্তালার গার্ডের মাধ্যমে রেফারেন্স নিয়ে কাজে আসছে। স্কুল ড্রেস পরে হিজাব পরে বের হয়ে গেল। সেই মেয়ে তো কখনো হিজাব পরেনি। দারোয়ান কি এটুকু কিছুই বুঝতে পারেনি। এদিকে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে। আর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ সেটি বিশ্লেষণ করে তার হত্যার আগে পরের তার উপস্থিতি, তার অ্যাক্টিভিটিস বিশ্লেষণ করে আমরা এটি নিয়ে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাব। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা 4 দিন আগে এ বাসায় কাজ নেন। ভাড়া থাকতেন বিহারি ক্যাম্পে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। জাপানের পূর্ব উপকূলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, 10 ফুট উচ্চতার সুনামি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ। নোয়াখালীর বেগমগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসী ফখরুল ইসলাম মঞ্জুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে দক্ষিণ হাজিপুর এলাকার মন্দার বাড়ির সামনে এক ব্যবসায়ীকে সিএনজি থেকে নামিয়ে 20,50,000 টাকা ছিনতাই করে পালিয়ে যায় মঞ্জু। বিষয়টি জানাজানি হলে মসজিদের মাইকে ঘোষণা দেন এলাকাবাসী। পরে তাকে ধরে গণপিটুনি দিলে সেখানেই মৃত্যু হয় তার। এবার বাণিজ্যের সংবাদ। দেশে গত 5 বছরে বৈদেশিক ঋণ বেড়েছে 42%। এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর একটি বাংলাদেশ। এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। সরকারি বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণ সুদ আসলে পরিশোধের পরিমাণ গত 5 বছরে বেড়ে হয়েছে দ্বিগুণ। বিদেশি ঋণ নিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। গেল 5 বছরে দেশের বৈদেশিক ঋণ বেড়েছে 42%। এই ঋণ পরিশোধের চাপ দ্রুত বাড়ছে এমন দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে বাংলাদেশও। রোববার প্রকাশিত বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এ উঠে এসেছে এমন তথ্য। বিশ্বব্যাংক বলছে 2024 সাল শেষে বাংলাদেশে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ $10,448 কোটি দাঁড়িয়েছে, যা 2020 সালে ছিল $7,355 কোটি।
সরকারি বেসরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। 2020 সালে বৈদেশিক ঋণের বিপরীতে সুদ ও আসল হিসেবে $373 কোটি পরিশোধ করতে হয়েছিল। 2024 সালে তা হয়েছে প্রায় $335 কোটি। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এই প্রবলেমগুলো অনেকটাই অ্যাড্রেস হয়ে যাবে এবং ওভারঅল লোনটা যদি প্রোডাক্টিভ ওয়েতে আমরা ইউজ করতে পারি তাহলে হচ্ছে লোনের পরিমাণটা যেটা আছে আমাদের একটা জিডিপি এক্সটার্নাল ডেট টু জিডিপি যে লোনের রেশিওটা এটা আসলে আরো বাড়ালেও আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না। লোন ছাড় করতে দেরি হচ্ছে, এটা একটা বড় কারণ হলো আমাদের এলডিসি গ্রাজুয়েশন বা এই সমস্ত বিষয়ের কারণে আমাদের ওভারঅল যে আগে যতটা গ্রেস পিরিয়ড ছিল বা লোনের ইন্টারেস্টগুলো ছিল এগুলো আগের মতো ফ্লেক্সিবল নয়, তো সেই কারণে নেগোসিয়েশন করতে বা প্রসেসগুলো কমপ্লিট করতে দেরি হচ্ছে। তবে গত 5 বছরে ঋণ ছাড় খুব একটা বাড়েনি বিশ্ব ব্যাংকের হিসাবে। 2024 সালে সরকারি বেসরকারি খাতে ঋণ ছাড়ের পরিমাণ ছিল $1110 কোটি। 5 বছর আগে যা ছিল $1022 কোটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, সেই সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এজন্য অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশার চাদরে ঢাকা পথঘাট, ঠান্ডা জেঁকে বসতে শুরু করেছে ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলে। শীত বাড়তে থাকায় দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঠান্ডার তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে দরিদ্র ও ছিন্নমন মানুষেরা। প্রত্যেকটা গাড়ি দেখি হেডলাইট জ্বালিয়ে পঞ্চগড় যাতায়াত করতেছে। শীতের মধ্যে তো আমাদের খুব ঠান্ডা, আমরা কাপড় কিনতে পাই না, মোজা কিনতে পাই না। এদিকে শীত মৌসুমের শুরুতেই বরগুনায় দেখা দিয়েছে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশুই বেশি। বর্তমানে জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার 2.5 গুণ বেশি শিশু চিকিৎসাধীন। এতে দেখা দিয়েছে ওষুধ সংকট। প্রথমে জ্বর আইছে বাসায় বসে, তারপরে রাত্রে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নিয়ে আসছে। স্লিপ লিখে দেয়, এই স্লিপ দিয়ে বাহির দিয়ে ওষুধ আনা লাগে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত রোগীর কারণে ওষুধের মজুদ ফুরিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে। রোগীর সংখ্যা প্রায় 5 গুণ থেকে 10 গুণ ছিল। তখনই আমাদের স্টকে যেসব ওষুধ ইভেন ক্যানুলা পর্যন্ত আবার রিয়েজেন্ট আমাদের প্রয়োজনের তুলনায় যা ছিল তার থেকে 10 গুণ শেষ হয়ে গিয়েছে, যার জন্য আমাদের এখন সামলাতে কষ্ট হচ্ছে। হাসপাতালের তথ্য মতে গত 1 মাসে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে প্রায় 1500 শিশু, আর ভর্তি থেকেছে 7 শতাধিক শিশু। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জাপানের আওমোরি উপকূলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় ভূমিকম্পটি ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 32 মাইল গভীরে, যা মিসাওয়া শহরের উপকূলে স্থানীয় সময় রাত 11:15 আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা বলছে কেন্দ্রের কাছাকাছি উপকূলীয় এলাকায় 1 ঘন্টার মধ্যে সুনামি আঘাত হানতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে বড় এলাকা জুড়ে সুনামির সংখ্যা নেই, তাই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও হাওয়াইয়ের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। যুদ্ধবিরতি এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন 2030 সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রা সংঘাতে প্রস্তুত হতে চাইছে ইউরোপীয় ইউনিয়ন। তবে সংঘাত নয়, হাঙ্গেরি শান্তি চায় বলে মন্তব্য করেন তারা। অরবান বলেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা থেকে শুরু করে আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করার মতো ধাপ সাধারণত যুদ্ধের আগে দেখা যায়। এসব ধাপ ইউরোপ এরই মধ্যে পার করে ফেলেছে। এর আগে সার্বিয়ার প্রেসিডেন্ট ও জার্মান প্রতিরক্ষা মন্ত্রীও রাশিয়া ইউরোপ সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেন। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইইউ বা ন্যাটোর সঙ্গে যুদ্ধের পরিকল্পনা নেই মস্কোর। তবে পশ্চিমারা আক্রমণ করলে কড়া জবাবের হুঁশিয়ারিও ছিল তার কণ্ঠে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গণতন্ত্র ব্যাহত করতে চলছে ষড়যন্ত্র, উন্মোচিত ধর্ম ব্যবসায়ীদের মুখোশ, বলছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে না জামায়াত, দাবি আমিরের। মঞ্জু আনিসুলের নেতৃত্বে নতুন জোট। তফসিল ঘোষণা রেকর্ড করতে বুধবার বিটিভি বেতারকে ডেকেছে ইসি। একই দিনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। উৎসবমুখর ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এবং বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক, শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। তত্ত্বাবধান করছেন পুত্রবধূ জুবাইদা। দোয়া চান নেতারা।
এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।